সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও বিদেশে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউথ বাংলা কালচারাল ফোরাম প্রেজেন্টস এন্টারপ্রেনার টক। আজকে এর নবম পর্ব। সাথে আছি আমি মুনা চৌধুরী এবং আমার সাথে আছেন দুজন উদ্যোক্তা। তারা অসম্ভব গুণী ব্যক্তি এবং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে আজ সমাজে প্রতিষ্ঠিত দুজন নারী। তাদের সাথে আমরা আজকে কথা বলবো, পরিচিত হয়ে নিব এবং আমি একটু করে বলতে চাই, আমরা নারীরা সাজতে ভালোবাসি, আমরা সুন্দরের প্রতীক, আমরা আমাদের ত্বক, চুল, সবকিছু, নেইল, সবকিছু নিয়েই অনেক সমস্যার সম্মুখীন হই অনেক সময়। সেই ব্যাপারগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই সংযুক্ত করে নিচ্ছি সালেহা সারোয়ার, মেকআপ আর্টিস্ট। আমি আরো একজনকে সংযুক্ত করে নিচ্ছি, ডক্টর তাহিদা রহমান ইরিন, ডার্মাটোলজিস্ট, শিওরসেল মেডিকেল ফাউন্ডার অ্যান্ড সিইও, রেজুভা কসমেসিউটিক্যাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ডাক্তার তাহিদা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি, সালেহা যা বললেন। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেই সাথে ইউথ বাংলা কালচার ফোরামকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সালেহা সারোয়ার, আপনার কাছে আমার কোশ্চেন, এই প্যান্ডেমিকে আপনি কিভাবে সময় কাটালেন? কি নিয়ে ব্যস্ততা ছিল আপনার? এই প্যান্ডেমিকে মোটামুটি একটা জিনিস নিয়ে সবাই ব্যস্ত, মানে ফ্যামিলি আর নিজেকে। আমার মনে হয় এই জিনিসটা খুবই কমন ছিল, সবাই এটা ছাড়া আর কোনো অপশনই ছিল না আমাদের হাতে যে আমি আর কি নিয়ে ব্যস্ত থাকবো। তো আমিও নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, সাথে আমার ফ্যামিলি তো আছেই আলহামদুলিল্লাহ। তো এখনো সবকিছু ভালো আছে, সবাই সুস্থ আছে, এগুলো এগুলো নিয়ে চলছে। ওকে, আমি ডক্টর ইরিন আপনার কাছে যাচ্ছি। একজন মেকআপ নিয়ে কাজ করছেন আর একজন ত্বক নিয়ে, ত্বকের সৌন্দর্য নিয়ে কাজ করছেন। আপনারা দুজন একত্রে কি কি কাজ করেছেন? আপনাদের জার্নিটা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর এবং চমৎকার একটি প্রশ্নের জন্য। আমার আর সালেহার আচ্ছা, আমার আর সালেহার যে মানে আমাদের যে সম্পর্ক, সেটি প্রথমে আমি বলতে চাই যে বন্ধুত্ব। আমরা দুজনই খুব ভালো বন্ধু। আমরা দুজন দুজনকে রেসপেক্ট করি, অ্যাডমায়ার করি, অ্যাপ্রিসিয়েট করি, আবার অ্যাডভাইজারও। আমরা ক্রিটিকও, মানে একজন একটু কিছু ভুল করলে আমরা বলে দিই তোমার কিন্তু এটা ভুল হচ্ছে, মানে আমরা এটাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই বন্ধুত্ব কিন্তু আজকের না, এই গল্প অনেক দিনের, অনেক দিনের। আমরা একসাথে চা খেতাম, আড্ডা দিতাম, যে কোনো স্পেশাল ফেস্টিভ্যালে একসাথে আমরা যেতাম, ড্রেস কোড ম্যাচ করে যেতাম। কিন্তু আস্তে আস্তে ও ব্যস্ত হয়ে গেল ফেস বাই সালেহা নিয়ে, আর আমিও বাংলাদেশের প্রথম রিজেনারেটিভ অ্যাস্থেটিক সেন্টার এটি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো ব্যস্ততার মাঝে যেটি হলো যে, ও যখন কোনো ওয়ার্কশপ করছে, ও যখন কোনো ইভেন্ট করছে, গেস্ট স্পিকার হিসেবে বা অ্যাওয়ারনেস মোটিভেটর স্পিকার হিসেবে আমাকে ইনভাইট করতো। আমার ক্ষেত্রেও তাই, যেহেতু আড্ডাটা আগের মতো হচ্ছে না, আমরা তখন করলাম কি, আমি যেহেতু অ্যাস্থেটিক ব্যাপার নিয়ে কাজ করছি, সৌন্দর্য নিয়ে, তো আমারও যে কোনো ওয়ার্কশপ, সেমিনার, যে কোনো ধরনের আমার টক শো বা প্রোগ্রামে আমিও সালেহাকে ইনভাইট করতাম। তো এভাবেই আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করতাম। আর লাস্ট ইয়ার তো 2019 আমরা দুজনেই মিসেস বাংলাদেশ এবং মিসেস ইউনিভার্স বাংলাদেশের জাজ এবং মেন্টরে ছিলাম। আপনিও ছিলেন মোনা চৌধুরী, ইউ আর ওয়ান অফ देम। তো আমরা তিনজনই ছিলাম, তিনজনই ছিলাম, এভাবেই আমাদের টিম ওয়ার্ক। অনেক ধন্যবাদ ডাক্তার। আমি ইরিনই বলি, তাই না? আচ্ছা সালেহা সারোয়ার, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আপনি বউ সাজান, এত সুন্দর করে আপনি বউ সাজান যে একেবারেই মানে ন্যাচারাল যে লুকটা, তার স্কিনটা ওটা থাকে, মানে চেঞ্জ হয়ে যায় না। এই রহস্যটা কি, মানে আমি জানতে চাই একেবারেই আপনার কাছ থেকে। বউ সাজানোটা তো আমার জন্য খুবই স্পেশাল একটা ব্যাপার। নর্মাল মেকআপ যখন করি তখনও আমি চাই যে খুব বেশি চেহারা চেঞ্জ না হোক, ফেসের নিজস্ব একটা সৌন্দর্য থাকে প্রত্যেকেরই আলাদা আলাদা, ওটা তার নিজস্ব পরিচয়ই আমি বলবো। আর ব্রাইড যখন আমি করি, ওইটা আমার কাছে মনে হয় যে ওদের স্বপ্ন যেটা আমাকে
বুঝতে হবে এবং ওভাবে আমাকে কাজটা করতে হবে। ওরা কিছু একটা চিন্তা করে রাখছে, তো ওদের চিন্তাটাকে সবচেয়ে সুন্দরভাবে আমি আমার মতো করে কিভাবে করতে পারি। স্বপ্নটা ওদেরই থাকলো, আমি আমার আহ যতটুকু আমার জ্ঞান মেকআপের উপরে সেইটা দিয়ে আমি কিভাবে সুন্দর করতে পারি। আমার কাছে সবসময় মনে হয় ব্রাইড মানে খুব মায়া থাকবে একটা চেহারার মধ্যে, খুব মায়া মায়া একটা ফেস, আর নিজস্বতাও থাকলো, এত বেশি চেঞ্জ করারও খুব বেশি প্রয়োজন নাই। তারপরেও মেকআপ যখনই আমরা দিই কিছুটা তো চেঞ্জ হয়, আমার নিজেরও ফেস চেঞ্জ হয় অবশ্যই মেকআপে, যতটা কম চেঞ্জ করে সুন্দর লাগে, এটাই আমার চেষ্টা, এটাই থাকে। ওয়াও, গ্রেট। আমি সালেহা সারোয়ার আপনার কাছে আবারও আসবো। ডাক্তার তাওহিদা, আচ্ছা আপনার কাছে কোশ্চেন, একটি প্রপার মেকআপের ক্রাইটেরিয়া কি? প্রকার ক্রাইটেরিয়া কি? মেকআপ, আচ্ছা, একটা মেকআপ প্রোডাক্ট তো অনেক কিছু হয়, সেখানে অনেক কিছু আছে যে সালেহা আরো ভালো বলতে পারবেন। চোখ যদি সাজাই সেখানে আইলাইনার লাগছে, মাস্কারা লাগছে, আইশ্যাডো, ফেসের জন্য নানা ধরনের কম্প্যাক্ট পাউডার, ফাউন্ডেশন, প্রাইমার, এগুলো হচ্ছে বেসিক। এর সাথে কিন্তু মেকআপ টুলস, যেটাকে আমরা বলি যে ব্রাশ, যে শিল্পী যেমন তুলি দিয়ে আর্ট করে, মেকআপ আর্টিস্টরাও কিন্তু ব্রাশ দিয়ে তাদের হাত দিয়ে একটা ক্যানভাসে সাজিয়ে তোলে। তো দুটোই কিন্তু রাইট। একটা আর্ট। সেক্ষেত্রে আমি যেটি ফোকাস করি, কারণ একজন যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, তারা কিন্তু আমার কাছে ত্বকের প্রোডাক্ট, স্কিন কেয়ারে কি কি প্রোডাক্ট ব্যবহার করবে, এর সাথে এখন তো অনেকে অনেক কনসার্ন, তারা এটি জিজ্ঞেস করে যে আমি কি ধরনের মেকআপ কিনবো, কোন প্রোডাক্ট ইউজ করব। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলি যে তোমরা স্কিন টাইপ অনুযায়ী তোমার প্রোডাক্টটি ব্যবহার করবে, কারণ কিছু কিছু মেকআপ ড্রাই স্কিনকে আরো ড্রাই করে দেয়, অয়েলি স্কিনকে আরো অয়েলি করে দেয়। তো ওকে। সেক্ষেত্রে যাদের স্কিন অয়েলি থাকে, আমাদের টেম্পারেচার বাংলাদেশে যেরকম একটু গরম, আর্দ্রতা বেশি, মানে শীত প্রধান দেশ আমরা না, আমাদের কিন্তু বছর জুড়ে গরমই থাকে, আর সোয়েটিং একটা প্রবণতা থাকে। সে কারণে অবশ্যই। আমি তাদেরকে বলি যে মেকআপের আগে তোমরা দেখে নিবে যে এটা নন কমেডোজেনিক হয়, হাইপোঅ্যালার্জিক হয়, মানে অ্যালার্জেন ফ্রি হয়ে যায়। কারণ কোনো একটা মেকআপ প্রোডাক্ট মুখে ইউজ করলো, সাথে সাথে র্যাশ হয়ে গেল, চুলকোচ্ছে, একটা মাস্কারা দিচ্ছে বা আইলাইনার দিচ্ছে, চোখ খুলতে পারছে না। অনেকের তো আবার নানা ধরনের কম্প্যাক্ট পাউডার থেকে স্নিজিং, হাঁচি কাশি, এই প্রবলেম গুলো দেখা দেয়। ওকে। সেক্ষেত্রে অ্যালার্জেন ফ্রি প্রোডাক্ট ব্যবহার করবে, ওয়াটার প্রুফ, আর মিনারেল বেসড প্রোডাক্ট হলে সেটি আরো ভালো হয়। তো এই বেসিক ছোট ছোট জিনিসগুলো দেখবে, আর তার মেকআপ আর্টিস্ট তাকে বলেই দিবে তার স্কিন টোন অনুযায়ী সে কোন প্রোডাক্টটি ব্যবহার করবে। ওকে। ডক্টর তাহিদা, আমি আপনার কাছে আবারও আসছি। সালেহা সারোয়ার, আপনার কাছে কোশ্চেন হচ্ছে, ব্র্যান্ডের প্রোডাক্ট এবং নন ব্র্যান্ড এই দুটি প্রোডাক্টের মধ্যে কোন মানে প্রোডাক্টটি ইউজ করলে সুন্দর হব, লাইক ব্র্যান্ড ইউজ করলে কি আমার মেকআপটি সুন্দর হবে, নাকি নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট দিয়েও আমি যদি ইউজ করতে পারি প্রপারলি সেক্ষেত্রে আমার মেকআপটি সুন্দর হবে? ব্র্যান্ড আর নন ব্র্যান্ড যদি আমি বলি তাহলে আমি বলবো নন ব্র্যান্ড একদমই ইউজ করা উচিত না। আর ব্র্যান্ডের ক্ষেত্রে কেউ যদি চায় হাই এন্ড প্রোডাক্ট, যদি সে এফোর্ড করতে পারে সেটা ইউজ করবে, আর যদি না পারে তাহলে ড্রাগ স্টোর ইউজ করুক। কিন্তু আমি বলবো নন ব্র্যান্ড একদমই, আমার মনে হয় যে শুধুমাত্র আমার মেকআপ করতেই হবে, আর আমি যে কোনো প্রোডাক্ট পেলাম যেটা ব্র্যান্ড কিনা কোনোটার আমি কিছু জানি না, সেগুলো আমাদের স্কিনকে ক্ষতিই করবে। আমরা হয়তো সাথে সাথে এটা বুঝবো না, কিন্তু ওটা ক্ষতি হবেই। তো আমি বলবো মেকআপ মানে যে কোনো ধরনের নন ব্র্যান্ডে না গিয়ে, মানে কোথাও থেকে যে কোনো একটা প্রোডাক্ট না উঠিয়ে, বুঝে নিজস্ব বাজেট অনুযায়ী হয় ড্রাগ স্টোর আর হাই এন্ড যে কোনো প্রোডাক্ট ইউজ করলে সবচাইতে বেস্ট। এবং সেই ক্ষেত্রে তো আসলে আমাকে নিজেকে জানতে হবে যে আমার স্কিনটা কি টাইপ, তাই না? অবশ্যই হ্যাঁ, মেকআপের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে আমার স্কিন কি টাইপ, আমার স্কিন টোন কেমন। এগুলো যদি না বুঝে আমি প্রোডাক্ট নিয়ে, ওগুলো একদমই দেখা যাবে যে আমার শুধু আমি নিয়ে নিচ্ছে, আমার খরচ হচ্ছে, আমার সময়ও যাচ্ছে, কিন্তু রেজাল্ট আসছে না। তো বুঝে প্রোডাক্ট নেওয়া, এবং এই জন্য এখন বাংলাদেশে অনেক ট্রেনিংও হচ্ছে, মেয়েরা এখন অনেক বুঝে, অনেক বেশি আলোচনা হয় প্রোডাক্ট নিয়ে, মেয়েদের অনেক জ্ঞান এখন প্রত্যেকটা গ্রুপে গ্রুপে প্রোডাক্টের ব্যাপারে, ব্র্যান্ডের ব্যাপারে, যেটা 2-3 বছর আগেও এত ছিল না। তো মেয়েরা এখন খুবই বেশি সচেতন, মেকআপের ব্র্যান্ড এবং নিজেদের স্কিন সবকিছু নিয়ে মেয়েরা এখন অনেক সচেতন। অবশ্যই তাই, আমরা নারীরা আসলে স্বাস্থ্যে ভালোবাসি। আমরা সবসময় মনে করি যে আমাকে কিভাবে আরো বেশি সুন্দর দেখাবে। সবাই চায়। সবাই চায়, সত্যিই তাই। সালেহা সারোয়ার, আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর তাহিদা, আপনার কাছে আমার কোশ্চেন,
চুলের যত্ন নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদেরকে, কারণ আমাদের সবারই হেয়ার ফল হচ্ছে বা চুল সবার পেকে যাচ্ছে। আমি জানতে চাই চুলের যত্নটা আমরা ঘরে বসে কিভাবে নিব। চুলের যত্নের আগে আমি যেটি বলতে চাই যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে রিসেন্টলি কিন্তু কিছু রিসার্চে দেখা গেছে যে ইন্ডিয়াতে এবং ইউএসএ তে যারা কোভিড-19 সাফারার, যেসব পেশেন্টরা কোভিড-19 হয়েছে, তার পরবর্তীতে একটা কমপ্লিকেশন দেখা দিচ্ছে যে হেয়ার ফল। তো আগে আমরা জানতাম যে ডেঙ্গি, চিকুনগুনিয়া, টাইফয়েড এ ধরনের জ্বরগুলো হলে বা যে কোনো ফিভারে কিন্তু একটা হেয়ার লস হয়। তো এখন কোভিড-19 এর পেশেন্টরাও কিন্তু সেই সারিতে সারিবদ্ধ হয়েছে। এটি একটি কারণ। আর অনেকদিন ধরে আমরা এখন লকডাউনে ঘরে গৃহবন্দী আছি, এখন যদিও আমরা একটু একটু করে নিউ নর্মাল লাইফের সাথে অ্যাডজাস্ট হতে যাচ্ছি, অ্যাডাপ্ট হতে যাচ্ছি, এরপরও দীর্ঘদিন ঘরে থাকার জন্য যেটি হচ্ছে যে আমাদের ভাইটামিন ডি, যেটাকে আমরা সানশাইন ভিটামিন বলি, সূর্য রশ্মি থেকে যা পাওয়া যায়, সেটি আমাদের কম হয়েছে। এটা একটা ম্যাসিভ ডেফিসিয়েন্সি দেখা গিয়েছে। এরপরে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি দেখা গেছে। অনেকে হয়তো হেয়ার ফলের জন্য কোনো ট্রিটমেন্ট করতেন, সেগুলো হচ্ছে গ্যাপ পড়ে গেছে, ডক্টরদের কাছে যেতে পারছে না। যদিও আমরা এখন টেলিমেডিসিনের মাধ্যমে চেষ্টা করছি, অ্যাওয়ার করছি, ট্রিটমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করছি, সেটি একটি কারণ। এছাড়া খাদ্যাভ্যাসে একটা চেঞ্জ, আর সব থেকে বড় যেটি আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু সবাই কম বেশি স্ট্রেস। এই কোভিড-19 আমাদের সবাইকে এত স্ট্রেসফুল করেছে যে হেয়ার ফলের একটা মেজর ইস্যু স্ট্রেস। ঘুমোচ্ছে না, স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে, সারা রাত জাগছে, সারাদিন ঘুমোচ্ছে। তো এগুলো হচ্ছে হেয়ার ফলের কারণ। সেই জন্য দরকার একটা হেয়ার কেয়ার। তো হেয়ার কেয়ারে আমি যেটি সবসময় বলি যে আমাদের স্কিন কেয়ারে যেমন কিছু টুলস থাকে, হেয়ার কেয়ার কিছু অ্যাক্সেসরিজ আছে। সেই অ্যাক্সেসরিজ হচ্ছে একটা চিরুনি। তবে সেই চিরুনি হলে চলবে না, একটা কোয়ালিটি কম বলি আমরা এটাকে, অ্যান্টিস্ট্যাটিক হেয়ার কম, যেটাকে হোয়াইট বোর্ড টুথ কম। এছাড়া আমরা যে চুল মোছার জন্য তো টাইল সবাই ব্যবহার করি, সেই টাইলটিকে হতে হবে একটু সফট মাইক্রোফাইবার যুক্ত। আর হেয়ার ক্লিনজিং এর জন্য আমরা শ্যাম্পু ব্যবহার করি। তো অনেক ধরনের শ্যাম্পু পাওয়া যায়। সব মানে মানুষ, আমরা তো সবাই শ্যাম্পুটা ব্যবহার করি, কিনি, প্রত্যেকের ঘরে বা বাথরুমে দেখবেন যে শ্যাম্পু আছে। কিন্তু কোন শ্যাম্পুটা আমরা ইউজ করব? শ্যাম্পু হচ্ছে তিন ধরনের। একটা শ্যাম্পু হচ্ছে মাইল্ড শ্যাম্পু, যেখানে হেয়ার রিগ্রোথ ফ্যাক্টর থাকে, এটি হেয়ার রিগ্রোথ করে, হেয়ার নারিশ করে। সেকেন্ড শ্যাম্পুটা হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু, যাদের মাথায় খুশকি আছে, স্ক্যাল্পে ড্যান্ড্রাফ আছে বা নানা ধরনের ডার্মাটাইটিস আছে, তারা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে। আর এক ধরনের শ্যাম্পু হচ্ছে ক্ল্যারিফাইং শ্যাম্পু। ক্ল্যারিফাইং শ্যাম্পু হচ্ছে ডিপ ক্লিনজিং করে স্ক্যাল্পকে। তো সেক্ষেত্রে ক্ল্যারিফাইং শ্যাম্পুতে আমরা বলি যে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে, কারণ সালফেট আমাদের চুল থেকে ন্যাচারাল ময়েশ্চারটাকে শুষে নেয়। তো সেক্ষেত্রে সালফেটের অল্টারনেট হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার। তো এই ইনগ্রেডিয়েন্টগুলো দেখে তারা শ্যাম্পুটা চুজ করবে। এরপরে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন হেয়ার অয়েল, একটা কোয়ালিটি অয়েল তারা ব্যবহার করবে। দু ধরনের অয়েল আছে, একটা হচ্ছে এসেনশিয়াল অয়েল আর ক্যারিয়ার অয়েল। ক্যারিয়ার অয়েল হচ্ছে আমরা সবাই জানি নারকেল তেল, অলিভ অয়েল। আর এসেনশিয়াল অয়েল খুবই সবার পরিচিত ক্যাস্টর অয়েল, টি ট্রি অয়েল। তো এইগুলো একটু টিপস কিছু মেনে চলবে। চুল ভেজা অবস্থায় কখনো চুল আঁচড়ানো যাবে না, ফ্যানের বাতাসে হেয়ার ড্রাই করবে। আর যারা একটু হেয়ার ড্রাই করতেই চায়, কোল্ড মোডে ইউজ করবে, হট মোড না, হিট মোড না। আর আমরা তো এখন একটু ফ্যাশন সচেতন, একটু রিবন্ডিং করি, একটু কালার করি। তো এইগুলো যখন করছি, হেয়ারকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। এগুলোই হচ্ছে আমরা ঘরে বসেই করতে পারি। ওয়াও, আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আমাদের ডক্টর তাহিদার টিপস গুলো শুনে আমরা কাজে লাগাতে পারবো, কারণ আমাদের সব নারীদেরই ঘরে বসে চুল পড়ে যাচ্ছে, কোনো না কোনো কারণেই আসলে আমাদের হেয়ার ফল হচ্ছে। আপনার এই পরামর্শ আমি বিশ্বাস করি সবার কাজে লাগবে, আমার তো অবশ্যই কাজে লাগবে। অনেক ধন্যবাদ ডক্টর তাহিদা। আমি সালেহা সারোয়ার আপনার কাছে আসছি। সালেহা, ওকে, আমি একটু মেসেজে চলে যাচ্ছি। ফারহানা শ্রাবণী, সালেহা আপু, why you are so beautiful? Yes, same question. আমার ছোট বোন ফারহানা শ্রাবণী, আমার ছোট বোন। ওকে, অনেক ধন্যবাদ ফারহানা শ্রাবণী। হুমায়রা আদিবা, সালেহা আপি অনেকগুলো লাভ দিয়েছে। সালেহা, ওকে, সবগুলো আমার ছোট ছোট বোনেরা। ওয়াও। আফনান হামিদা, সালেহা সারোয়ার, অনেকগুলো লাভ। অনেক অনেক ধন্যবাদ আফনান হামিদা। আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে এতটুকু সময় আমাদের জন্য বের করেছেন। হ্যাঁ, ইয়েস।
আচ্ছা, সালেহা সারোয়ার, আপনার কাছে আমি জানতে চাই, আমরা নারীরা একটি দাওয়াতে যাব, দুপুর এবং রাতে দুটি দাওয়াতের ক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি না যে দুপুরের মেকআপটা কি টাইপের হওয়া উচিত, ড্রেসটা কেমন হওয়া উচিত, বা হেয়ার স্টাইলটা কেমন হওয়া উচিত। আমরা না বুঝেই হয়তো একটু ডার্ক কালারের সেজে ফেললাম, বা অথবা রাতের পার্টিটা কি টাইপের হওয়া উচিত, সেটা ইনডোর হলে একরকম, আউটডোর হলে আরেক রকম হবে। তো আপনার কাছে আমি ডিটেলসটাই জানতে চাই। আমি যেটা করি আমার জন্য, আমার সবসময় খুবই সফট মেকআপ পছন্দ, কিন্তু এটা আমার জন্য বলছি। আর আমি নর্মালি যদি বলি যে ডে মেকআপ, ডে প্রোগ্রামটা যদি আউটডোর হয়, তো সূর্যের আলোতে আমি সবসময় বলবো যে যত মিনিমাম মেকআপ প্রোডাক্ট ইউজ করা যায় স্কিনে, কারণ খুবই বোঝা যায় ওই আলোতে, বাইরে যখন আমরা যাই দিনের আলোতে খুব বেশি প্রোডাক্ট বোঝা যায় এবং খুব বাজে লাগে দেখতে। তো মিনিমাম প্রোডাক্ট ইউজ করে যত সুন্দর লাগা যায় এটা ট্রাই করতে হবে, প্রোডাক্ট খুবই কম ইউজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো কালারও কম ইউজ করতে হবে, লাইক ডার্ক কালারের লিপস্টিক আর আই শ্যাডো গুলো যদি আমরা অ্যাভয়েড করি খুব ভাল লাগে দেখতে। এবং ড্রেসও সেই ক্ষেত্রে আমি বলবো খুব লাইট কালার এরকম কিছু আমরা পরতে। আর রাতে আমি বলবো যে তেমন কোনো বাধা ধরা নিয়ম নাই, ওটা প্রোগ্রাম বুঝে যতই কেউ চায় ডার্ক কালার ইউজ করতে ফেসে, অ্যান্ড ড্রেসের মধ্যে কালারফুল আর ফেসের মধ্যে ডার্ক লিপস্টিক অ্যান্ড আই শ্যাডোজ, গ্লিটার্স, ইচ্ছা আমরা ওটা ওটা ওখানে আমি বলবো যে ওইখানে আমরা করতে পারি যা আমরা চাই। কিন্তু দিনের বেলা যখন আমরা মেকআপ করবো সবসময় খুব মিনিমাম মেকআপ প্রোডাক্ট এবং কালার গুলো খুব সুদিং হলে আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগবে ব্যাপারটা। সত্যিই তাই। আমরা যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছে তারা নিশ্চয়ই মেকআপের আগে আপনার এই টিপসটি মেনে নিবে, মেনে চলবে। আমি আবারও একটু মেসেজে চলে যাচ্ছি, আমাদের অনেক অনেক জানার ইচ্ছা। ইশরাত তুবা, সালেহা আপু বারবিডল, সত্যি বারবিডল। সালেহা আপুকে নিয়ে অনেক অনেক কথা আমাদের। ইশরাত তুবা, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ইশরাত মুনিম চৌধুরী, সালেহা আপু পছন্দের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও সবার অনেক পছন্দের। ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ। তাসলিমা ঝুমুর, তাসলিমা ঝুমুরের মেসেজটি কেন চলে গেল। ওকে, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহিদা আপুর কাছে জানতে চাই, আমার অয়েলি স্কিন, পিম্পল ক্লিয়ারের জন্য কি ইউজ করব। ডক্টর তাহিদা, আপনার কাছে কোশ্চেন। অয়েলি স্কিন তাসলিমা ঝুমুরের, এবং পিম্পল ক্লিয়ার করার জন্য সে কি ইউজ করতে পারে। ধন্যবাদ ঝুমুরকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আর আমি শুরুতেই বলেছি যে আমাদের বাংলাদেশের ওয়েদারটাই এমন, কম বেশি কিন্তু সবার স্কিনটা একটু অয়েলি প্রন, আর অয়েলি প্রন মানে হচ্ছে অ্যাকনে, যেটাকে আমরা বলি যে পিম্পলস। তো এক্ষেত্রে আমি যেটি করতে বলি যে ক্লিনজিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লিনজারের ক্ষেত্রে তাকে একটু চুজি হতে হবে, পিকি হতে হবে। যেমন অয়েল কন্ট্রোল কিছু ক্লিনজার পাওয়া যায়, সেখানে হয়তো স্যালিসাইলিক অ্যাসিড, সালফার বা আলফা হাইড্রোক্সিড অ্যাসিড যুক্ত কোনো ক্লিনজার সে ব্যবহার করবে। এরপরে অয়েলি স্কিন দেখেছে যে ময়শ্চারাইজার ব্যবহার করবে না তা না, অনেকে কিন্তু বলে যে মাই স্কিন ইজ অয়েল মাইন, তেলের খনির মতো শুধু তেল ঝরছে, তাহলে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করব না, করা যাবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, সেটি হবে সেবাম রেগুলেটর। আর এরপরে অয়েলি স্কিন হলেও তাকে একটা গুড কোয়ালিটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটা ম্যাটিফাইং, নন কমেডোজেনিক, সেবাম প্রুফ, মানে সোয়েট প্রুফ। আর যেহেতু তার পিম্পলস হয়ে গেছে, এটা জানতে হবে যে কতটুকু পিম্পলস আছে। আমরা কারণ পিম্পলসকে অনেক গ্রেডিং করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। যদি অল্প কিছু পিম্পলস থাকে, টপিক্যাল কিছু অয়েনমেন্ট বা ক্রিম বা লোশন আমরা ব্যবহার করতে বলি, যেমন নিয়াসিনামাইড, স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত, বা রেটিনে, বেঞ্জেল পারঅক্সাইড, এগুলো যুক্ত কোনো জাস্ট একটা ময়শ্চারাইজার সে একনের উপরে, পিম্পলস এর উপরে অ্যাপ্লাই করবে। আর একটু বেশি হলে আমরা ডার্মাটোলজিস্টটা দেখে বুঝে ওরাল মেডিকেশনে চলে যাই। এরপর আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টও আছে পিম্পলকে অ্যাবলিশ করার জন্য। শুধু পিম্পলস না, পিম্পলস হলে যে নানা ধরনের স্কার, দাগ, গর্ত যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা এখন দূর করে দিতে পারি। তো সেই ট্রিটমেন্ট গুলো আছে। তো ওকে একটু মানে প্রোডাক্টের ব্যাপারে চুজি হতে হবে, বেশ পার্টিকুলার হতে হবে সে ক্লিনজার, ময়শ্চারাইজার বা সানস্ক্রিনের ব্যাপারে। আশা করছি তাসলিমা আমাদের কাছ থেকে কিছু একটা মানে পেয়েছে পরামর্শ, যতটুকু সম্ভব হয়েছে আমাদের ভার্চুয়ালি। অবশ্যই। ঝুমুর, আপনাকে অনেক ধন্যবাদ কোশ্চেনটি করার জন্য। কোয়েল শারমিন, আসসালামু আলাইকুম সবাইকে।
অ্যান্ড বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ কোয়েল শারমিন। মাইশা রহমান সেমিন আপু, অয়েলি ইচি স্কেল এর জন্য কি করব? অ্যান্ড হেয়ার অনেক রাফ অ্যান্ড ড্রাই হয়ে গিয়েছে, নিশ্চয়ই ডাক্তার তাহিদার কাছে কোশ্চেন। এখানে তার অনেকগুলো সমস্যা আছে, একটা হচ্ছে অয়েলি স্কিন, সেটা আবার ইচি, হেয়ার রাফ হচ্ছে, ড্রাই হচ্ছে। আমি একটু আগে অয়েলি স্কিন নিয়ে একটা সলিউশন দিয়েছি, আমাদের সাথে সংযুক্ত থাকলে উনি ওনার আনসারটা পেয়ে যাবেন। এরপরে আসি, যেহেতু ইচি, ইচি দুটো কারণে হতে পারে, একটা অ্যালার্জিক রিয়াকশনে হতে পারে, তার শরীরে হয়তো কোনো কিছুতে অ্যালার্জি আছে, বা প্রোডাক্টে অ্যালার্জি আছে, বা ফুডে অ্যালার্জি আছে। এখন স্কিনটা ইচি কোথায়, পুরো শরীরে না ফেসে, এটি আমাদেরকে ইভালুয়েট করতে হবে। তো প্রোডাক্টের ব্যাপারে তাকে আমি আগেই বলেছি, যখন অ্যালার্জি হবে ভিতর থেকে অ্যালার্জিটা কন্ট্রোল করতে হবে, ইচিংটাকে কন্ট্রোল করতে হবে। তা না হলে দেখা যাবে কি সে প্রোডাক্ট একটার পর একটা চেঞ্জ করছে, এখান থেকে ওখানে জাম্প করছে, কিন্তু সে কোনো সলিউশন পাচ্ছে না। তো সেক্ষেত্রে সে একজন ডক্টর দেখিয়ে তার অ্যালার্জি টেস্ট করে, স্ক্রিনিং করে সেটি ট্রিটমেন্ট নেবে। আর রাফ এবং ড্যামেজ হেয়ারের কথা বলেছে, রাফ এবং ড্যামেজ হেয়ারে আমি শুরুতেই যে মাইল্ড শ্যাম্পুর কথা বলেছি, গ্রোথ ফ্যাক্টর যুক্ত বা নানা ধরনের প্ল্যান্ট এক্সট্রাক্ট যুক্ত এই শ্যাম্পুগুলো ব্যবহার করবে, তাহলে রাফনেস কমে যাবে। আর চুলের ব্যাপারে একটি কথা কি, যে আমাদের চুলটা কিন্তু একটা বাগানের মতো, সাধারণত মাথায় আমাদের 1 থেকে 1.5 লাখ চুল থাকে, প্রতি বছরে এটি 6 ইঞ্চি করে বড় হয়। আর চুলের একটা ফেজ আছে, সাইকেল আছে, মানে গ্রোথ সাইকেল, ফলিং সাইকেল, তো এগুলোকে মানতে হবে। তো অনেকে ভাবে কি যে আমার চুল লম্বা হবে, আমি সারা বছর ধরে ট্রিম করব না, চুল লম্বা হতেই থাকবে, এটি না, কারণ 6 ইঞ্চির বেশি কিন্তু চুল গ্রোথ হবে না। তো এক্ষেত্রে চুলের যত্নটা না নেয় এবং চুলটাকে লম্বা করতে থাকে, হেয়ার ট্রিম করে না, সেজন্য কিন্তু হেয়ারটা অনেকখানি রাফ হয়ে যায়, শ্যাম্পুর ব্যাপারে চুজি থাকে না, হেয়ার মাস্ক ব্যবহার করে না। আর কারো কারো হেয়ার একটু ড্রাই এবং ড্যামেজ প্রন থাকে, এবং যাদের হেয়ার ড্রাই এবং ড্যামেজ প্রন তাদের কিন্তু একটু ডেলিকেট এবং এক্সট্রা হেয়ার কেয়ার নিতে হয়। অনেক ধন্যবাদ মাইশা, আপনি নিশ্চয়ই অনেক উপকৃত হবেন ডাক্তার তাহিদার কথাগুলো শুনে, টিপস গুলো যদি আপনি মেনে চলেন। মিমু মিথিলা, ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল গার্ল ফর মাই আইস, সালেহা সারোয়ার। She is the one of the best talented makeup artist in our BD. Thank you so much. সালেহা সারোয়ার। মিমু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালেহা সারোয়ার, আপনার কাছে আমার আরেকটু জানার আছে যে এখন আজকে এই লাইভ প্রোগ্রামটি দেখার পরে কেউ যদি আপনার কাছে বউ সাজতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমি এই প্যান্ডেমিকে তো কাজ বন্ধ রেখেছিলাম একদমই, লাস্ট 5-6 মাস এখনো বন্ধই রেখেছি। তো নর্মালি যদি আমার কাছে বুকিং নিতে হয়, তাহলে আমার যে পেজ আছে, পেজে ইনবক্স করলে ব্রাইডাল সিজনের আগে, আর আমি যদি কাজ যখন শুরু করব, আমি এখনো বলি নাই যে আমি কবে কাজ শুরু করব, এখন আমি কাজ নিয়ে একদমই আসলে চিন্তা করছি না, কিন্তু মেয়েদের অনেক রিকোয়েস্ট আসতেই আছে, তো আমার না বলতেও খারাপ লাগে এত বেশি না, কারণ আমি দেখলাম যে এই জিনিসটা আমি চিন্তা করছিলাম একটা টাইমে শেষ হবে আমাদের এই জিনিস, কিন্তু আমি দেখলাম এটা সবাই মানুষ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তো হয়তো আমাকেও এইভাবেই স্বাভাবিক হইতে হবে, আমাকে কাজ শুরু করতে হবে। সেই ক্ষেত্রে আমার পেজে ইনবক্স করলে পারে, ওরা ডিটেল পেয়ে যাবে। ওকে, আমি আরেকটু কোশ্চেন আছে আমার। অনেক ধন্যবাদ সালেহা, আপনাকে অনেক অনেক কোশ্চেন, আসলে সব কোশ্চেনের অ্যান্সার যদি আজকে আপনারা দুজন দেন, প্রোগ্রাম আমাকে অনেক লম্বা করে টানতে হবে, কারণ আমি জানি হচ্ছে ইরিনের কাছে মানুষের অনেক প্রশ্ন থাকে, মেয়েদের এত প্রশ্ন ইরিনের কাছে, আমার নিজেরই অনেক প্রশ্ন ইরিনের কাছে। ইরিনের আর আমার কাজ তো আলাদা হলো, খুব বেশি রিলেটেড। আমার তো যখন আমি মেকআপ করি, আমার জন্য হেলদি স্কিন হওয়া খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি, এটা যদিও আপনার প্রশ্ন না, কিন্তু আমি বলি মেয়েদের এটা জানা জরুরি, যে যখন আমি মেকআপ করি তখন আমি দেখি না যে স্কিন কালারটা কেমন, আমি দেখি না যে তার ফিচার খুব বেশি কেমন, অবশ্যই ওটা ম্যাটার করে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা স্কিন টাইপ, স্কিনের কেমন অবস্থা। এটা স্কিন হেলদি যদি হয়, যে কোনো মেকআপ এত ফ্ললেস লাগে, এত সুন্দর লাগে। স্কিন হেলদি থাকা খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ইরিন আর আমার কাজ খুবই বেশি এক জায়গায় যে একসাথে হয়ে যায়, যে স্কিন কিভাবে ভালো থাকবে। আমি নিজেও ইরিনের কাছ থেকে অনেক সময় হেল্প নিই, যে ইরিন স্কিনের এই অবস্থা, আর আমি এমন একটা ব্রাইড দেখছি যার এই অবস্থা। আমি মেয়েরা যখন মেকআপ করতে আসে, আমি বলি যে কেন হয়েছে, আমি জানতে চাই, আসলে এত রকম স্কিন দেখছি আমি, তো আমিও বুঝি এখন যে স্কিন কার কেমন, আর কি ধরনের ট্রিটমেন্ট তার যাওয়া উচিত, আর স্কিন কেয়ার করা উচিত। এখন আমি বলবো মেয়েরা মেকআপ নিয়ে যত সচেতন বাংলাদেশে হয়ে গেছে, স্কিন
নিয়ে এখনো অত সচেতন হয়নি যে আমার স্কিনটা ভিতর থেকেও ভালো থাকতে হবে, আমাকে নিজের হেয়ার এন্ড স্কিনের যত্ন নিতে হবে। এই ব্যাপারে আমাকে আরো সচেতন হতে হবে। এই ব্যাপারে অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আমাকে জানতে হবে। মেকআপের ব্যাপারে অনেক জানে মেয়েরা, অনেক, কিন্তু স্কিনের ব্যাপারে এখনো কম। আচ্ছা, আমি আবারও চলে যাচ্ছি, আমি মেসেজে যাচ্ছি। তাসনিম তাবাসসুম, তাওহিদা আপু, আগের আগের অ্যাকনি স্ক্যার্স রিমুভ করার জন্য কি ব্যবহার করতে পারি? তাসনিম তাবাসসুমের কোশ্চেন। তাসনিমকে বলছি যে যেহেতু স্কারে কিন্তু অনেক রকম টাইপ আছে, একটু ডিপ হয়, একটু সুপারফিশিয়াল হয়। আর স্কার রিমুভ করতে হলে একটু লম্বা সময়ের কিছু প্রসিডিওর আছে। আমরা শুরুতেই নানা ধরনের অয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করি, টপিক্যাল কিছু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যেটা পোরটাকে মিনিমাইজ করবে, যেগুলোকে আমরা পোর মিনিমাইজার সেরাম বা ক্রিম বলে থাকি। এরপরে আমরা সাধারণত অ্যাস্থেটিক ট্রিটমেন্টে চলে যাই। সেক্ষেত্রে খুব কঠিন কঠিন শব্দ, আজকে আমরা একটা আড্ডায় বসেছি, এরপরেও আমাকে কিছু কঠিন শব্দ বলতে হচ্ছে, আই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সেক্ষেত্রে আমরা পিআরপি এবং CO2 ফ্র্যাকশনাল লেজার এই দুটো কম্বিনেশন ট্রিটমেন্ট করলে 3-4 মাস পরে তার একটা বেশ 80% স্কার চলে যায়। ওকে, 80% স্কার চলে যায়। ওকে, আপনার চেম্বারটি কোথায় আছে? আমি তাহিদা। গুলশান, আচ্ছা, শিওরসাল মেডিকেল, গুলশান 1-এ। এছাড়া আমি অনলাইন টেলিমেডিসিন করছি। আমার পেজে, আমার তাহিদা রহমান ইন পেজ বা শিওরসাল মেডিকেলের অফিসিয়াল পেজ বা রিজুভা আমার একটা আরেকটি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, সেখানেও তারা মেসেঞ্জারে তারা যদি নক করে আমার অ্যাড্রেস পেয়ে যাবে। আমি তাদের যারা দূরে তাদের জন্য টেলিমেডিসিন করছি। আর এখন আমি ম্যাটারনিটি লিভে আছি, স্টিল নাও আই এম ইন ম্যাটারনিটি লিভ। ওকে, ডক্টর তাহিদা, আপনার কাছে আবারও আসছি আমি। সালেহা সারোয়ার, আপনার কাছে একটি খুব মজার একটি কথা আছে। আফনান হামিদা কোশ্চেন করেছে, সালেহা সারোয়ার তুমি কি খুব শুকিয়েছো? কিভাবে এত মেনটেন করলে জানতে চাই, আমরাও জানতে চাই। আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি, ওর সাথে আমার দেখা হলো, আমি রাজশাহীতে গিয়েছিলাম গত সপ্তাহ, এই 2 দিন আগেই। তো ওরা হঠাৎ করে দেখে, আমি আমি বললাম যে আমি 5 মাস নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমি ট্রাই করলাম এর মধ্যে আমার ওয়েট আমি কতখানি কমাতে পারি ফিট থাকার জন্য, এবং আমার মনে হয় এটা মেন্টাল হেলথের উপরে অনেকখানি প্রভাব আছে এটার। তো আমি টোটাল 5 মাসে আই থিঙ্ক 12 কেজি প্লাস আমার ওয়েট কমে গেছে। তো এটা ওরা সামনে থেকে আমাকে দেখে হঠাৎ করে খুব, নেওয়া ওদের জন্য একটু টাফ ছিল। কিভাবে কমলাম, আমি অনেক অনেক ট্রাই করছি, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে, সত্যি কথা, কষ্ট আছে অনেক শুকাতে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক বেশি মানসিক শক্তি লাগবে, আমি এটা করবই। যদি আমি না ওইটা আমার থাকে, তো আমি যত কিছুই দেখি, আমাকে যেই বলুক, যে যত টিপস দেখ, আমার হাতের সামনে সবকিছু থাক, আমি কখনোই শুকাইতে পারবো না যদি আমি নিজে না চাই। আমার খুবই ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলবো যারা ওয়েট কমাইতে চাচ্ছে, যে আগে মাথায় নিতে হবে আমি কমাবো, এবং আমি এইটা মাথার মধ্যে রাখবো যে এটা আমার লাইফস্টাইল হয়ে যাবে। এমন না যে আমি 2 মাসের একটা চ্যালেঞ্জ, আর 4 মাসের চ্যালেঞ্জ, আর 5 মাসের একটা চ্যালেঞ্জ, 15 দিনের মধ্যে আমি এতটুকু কমে যাব, এমন কিছু না। আমার এটাই লাইফস্টাইল। যদি এমন কেউ চিন্তা করে, এবং আচ্ছা ঠিক আছে সময় নেই, সময় অনেক বেশি যাক, কিন্তু খুব হেলদি প্রসেসের মধ্যে দিয়ে যে কেউ শুকায় যায়, আমি বলবো সেটা লং লাস্টিং হয়। ওকে, আমার খাবার এবং আমার লাইফস্টাইলের সবকিছুর মধ্যে অনেক চেঞ্জ ছিল। আমার মনে হয় না যে এটা প্যান্ডেমিক ছাড়া, আর এই বাসায় এভাবে আটকায় যেভাবে ছিলাম এভাবে ছাড়া সম্ভব হতো। এত সময় তো আসলে আমার মনে হয় যে কেউ কখনোই নিজেকে দিতে পারে নাই। এটা একটা সুযোগ একেবারেই ছিল, না, এটা একটা বিশাল খুবই একটি বড় সুযোগ সুযোগ ছিল। ছিল। আমার কাছে যেটা মনে হয়েছিল যে বাইরে যা হচ্ছে পুরো দুনিয়া, ওই সময় ওটা আমার চেঞ্জ করার কিচ্ছু আমার হাতে ছিল না, কোনো ওটা আমার উপায় চেঞ্জ ছিল না। করার ক্ষমতা ছিল না। আমি চেঞ্জ করতে পারতাম যেটা, সেটা আমার নিজেকে। তা আমি রাইট, ওইটাই খেয়াল করেছিলাম, ওই দিকেই আমি কাজ করেছি যে আমি নিজেকে চেঞ্জ করার ট্রাই করি এই সময়টা। আপনি আপনার প্রতি ফোকাস দিয়েছেন এবং আপনি সাকসেস। শুধু আমার প্রতি না, আমার আশেপাশে যারা ছিল, যেমন আমার বোন, আমার ফ্রেন্ড, ওরাও অনেক আমার, আমি ওদেরকেও ট্রাই করছি ওদেরও ওয়েট কন্ট্রোলে আনতে। তো সবাই যেন থাকে, হেলদি থাকে, সুন্দর থাকে। সত্যিই তাই, সুন্দর থাকতে হলে নিজের মধ্যেও আসলে একটা নিজের সাথে নিজেকে চেষ্টা একটা থাকতে প্রমিস হবে। করতে হবে, একটা চেষ্টা করতে হবে, নিজের লাইফস্টাইলটা একটা একদমই ছক বাঁধা রুটিনের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, তাহলেই আসলে আপনি আপনার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারবেন। সালেহা সারোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি
আবারও মেসেজেই চলে যাচ্ছি। আসলে হয়েছে কি, আমার নিজের থেকে অনেক কোশ্চেন ছিল আজকে আপনাদের দুজনের কাছে, কিন্তু অনেক বেশি জানার আগ্রহ নিয়ে মানুষজন লিখছেন। আমি মনে করি ওইটাই আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো আমরা অনুষ্ঠানে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার তো অনুষ্ঠানটি শেষ করতে একেবারেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে আপনাদের সাথে আমি গল্প করি আরো অনেকক্ষণ, কিন্তু সময় সাপেক্ষে আসলে অনুষ্ঠানটি তো আমাদেরকে শেষ করতে হবে। আমি আবারও মেসেজে যাচ্ছি। তাসনিম ফারিহা, আমার আম্মুর অনেক মেস্তা আছে, কি করতে হবে বলবেন প্লিজ? অবশ্যই তাসনিম, আপনাকে বলবে ডাক্তার তাহিদা। ডাক্তার তাহিদা, আপনার কাছেই কোশ্চেন। তাসনিমকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই কিন্তু নিজেকে নিয়ে কনসার্ন থাকে, তাসনিম তার মাকে নিয়ে, মাকে রেসপেক্ট করছে। এটা অনেক বড় পাওয়া, অনেক ভালো লাগছে তাসনিম, অসংখ্য ধন্যবাদ। এখন মেস্তাটার অনেকগুলো কারণ আছে। সাধারণত আমরা বলি যে ইউভি এক্সপোজার, যে সূর্যের আলোতে, আর মেয়েদের একটু মেস্তাটা বেশি হয়। আমরা যদি হিসেব করে দেখা যায় কি, প্রতি 10 জনে 9 জন মেয়ের মেস্তা হয়, একজন পুরুষের মেস্তা হয়। কারণ মেয়েদের একটা হরমোনাল ইস্যু আছে, রিপ্রোডাক্টিভ এইজ যখন প্রেগনেন্ট থাকে সে সময় মেস্তা হয়। মেয়েরা রান্না বান্নাটা একটু বেশি করে, যদিও এই লকডাউনে ছেলেরাও রান্না করছে, হেল্প করছে। তো এই সকল কারণে না মেয়েদের মেস্তাটা একটু বেশি। আর মেয়েরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। তো মেস্তার অনেক ধরনের টাইপ আছে। কিছু মেস্তা একটু ত্বকের উপরিভাগে থাকে, কিছু একটু ডিপে থাকে। তো যেগুলো একটু ডিপে গভীরে থাকে সেগুলো দূর করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। আর যেগুলো একটু উপরিভাগে থাকে, সুপারফিশিয়াল লেয়ারে থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত স্কিন লাইটেনিং প্রোডাক্ট দিই। স্কিন লাইটেনিং প্রোডাক্ট দিই। তো অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে কি, মেস্তা হলে বা যে কোনো দাগ হলে, এখন তো সবাই কিন্তু ফেয়ারনেস অবসেসড, মানে আর ফেয়ারনেস প্রোডাক্ট ফ্রি। অনলাইনে নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, স্কিনকে 2 দিনের মধ্যে 7 দিনের মধ্যে একেবারেই ব্রাইট করে দিচ্ছে। বা ফার্মাসিতে গিয়ে, ওভার দ্য কাউন্টারে গিয়ে নানা ধরনের প্রোডাক্ট কিনে ফেলে। তো সেগুলো ত্বকের জন্য উপযোগী হয় না, স্কিনকে আরো ড্যামেজ করে ফেলে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাসনিমের মার জন্য যে একটা স্কিন লাইটেনিং কোনো জেল ব্যবহার করবে, জাস্ট ডার্ক এরিয়াতে, এটা রাতে। আর দিনের বেলা সে কোনো ভিটামিন সি বা ই যুক্ত কোনো সেরাম ব্যবহার করবে, বেশ, যেটা হচ্ছে কুইকলি অ্যাবজর্ব হবে স্কিনে। আর স্কিন লাইটিং নানা ধরনের ফেস ক্লিনজার পাওয়া যায়, যেখানে আলফা হাইড্রক্সি অ্যাসিড থাকে, যেটা স্কিনটাকে লাইট করে হেলদি ওয়েতে। আর সানস্ক্রিন তো এছাড়া এর কোনো অপশন নাই, কারণ মেস্তাকে যদি ইন দা লং রান প্রিভেন্ট করতে হয়, সেখানে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর আমরা নানা ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট দিয়ে থাকি মেস্তার জন্য, যেগুলোতে অনেকখানি লাইট হয়ে থাকে। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি দিয়ে থাকি, সাপ্লিমেন্ট দিয়ে থাকি। ট্রানএক্সিমিক অ্যাসিড নামে এক ধরনের মেডিকেশন আছে, যেটি গাইনোকোলজিস্টরা ব্যবহার করে। সেটিও কিন্তু বারবার মেস্তা ফিরিয়ে আনতে, মানে রিকারেন্সটা কমাতে সাহায্য করে। কারণ মেস্তা যার একবার হয়ে যায়, ট্রিটমেন্টের মাধ্যমে কমে আসলো বা চলে গেল, কিছুদিন পরে কিন্তু আবার আসে। তো এই ছোট ছোট বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। মানে একেবারেই কি মেস্তা কখনো চলে যায় না? ব্যাপারটা কি এমন? যায়, হ্যাঁ চলে যায়, ডিপেন্ড করে। তাসনিম ফারহা, আপনি নিশ্চয়ই উপকৃত হবেন এই কথাগুলো শুনে। তারপরেও আমার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার আম্মুকে নিয়ে এক সময় ডক্টর তাহিদাকে দেখাতে পারেন। আমার কাছে যেটা মনে হয় আপনি আরো বেশি উপকৃত হবেন সেই ক্ষেত্রে। কাশফিয়া নাহরিন, হ্যালো সালেহা আপু, মাই ফেভারিট মেকআপ আর্টিস্ট। হ্যালো। আমাদের সবার অনেক বেশি পছন্দের, ভালোবাসার, ভালো লাগার একজন মানুষ তিনি। আজকে যে সালেহা সারোয়ার, আপনি এবং ডক্টর তাহিদা আমাকে সময় দিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের দুজনের প্রতি। থ্যাংক ইউ যে আমাদেরকে ইনভাইট। আমি আসলে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই বেশি অ্যাভয়েড করি। আমি জানি না আপনাকে কিভাবে এই যে রাজি হয়ে গেছি, সাথে সাথে আমি ইরিনকেও বলছি যে কিন্তু ভালো লাগছে আমার আড্ডা দিয়ে, সত্যি সত্যি কথা ভালো লাগছে। ইরিন ছিল সেজন্য আমার আরো ভালো লাগছে যে আমরা একই টাইপের কথাবার্তা, মেয়েদের যেগুলো অনেক বেশি কোয়ারি থাকে, হয়তো ওদের জন্য হেল্প হবে। অফকোর্স, সেই ক্ষেত্রে আমি অনেক লাকি আজকে তাহলে। আচ্ছা, সুমা রানী দাস, সালেহা সারোয়ার আপু, ইউ লুক প্রিটি। অনেক ধন্যবাদ। ইশরাত তুবা, তাহিদা আপু, হাউ ক্যান আই গেট রিড অফ অ্যাকনি রেডনেস যেটা স্কিনের, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। অ্যাকনেতে রেডনেস দুটো কারণে হয়। এক ধরনের অ্যাকনে আছে যেটাকে আমরা রোজাশিয়া বলি, আমাদের দেশে একটু কম হয়। এটি কিন্তু ইউরোপ, ইউএসএ তে একটু বেশি হয়, কারণ ওখানে ঠান্ডা, মানে কোল্ড এক্সপোজারের কারণে। ইউরোপ আমেরিকাতে একটু বেশি হয়।
হ্যাঁ, ওদের উইন্টারে এটি হয় রোজাশিয়া। যখন রোজাশিয়া হয় আমরা মেট্রোনিডাজল যুক্ত একটি অয়েনমেন্ট বা ক্রিম বা জেল আমরা অ্যাপ্লাই করতে বলি। আর নর্মাল অ্যাকনে যদি রেড হয়ে থাকে, এটা ধরে নিতে হবে এটা ইনফ্ল্যামেড অ্যাকনি, এটাতে প্রদাহ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা টপিক্যাল কোনো প্রিপারেশন দিয়ে থাকি, এর সাথে ওরালি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর তার এইজ, তার ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত কিনা, সে কোনো সন্তান নেওয়ার প্ল্যান আছে কিনা, সবকিছু হিস্ট্রি নিয়ে আমরা সাধারণত ওরাল অ্যাসিডিটিনয়েন দিয়ে থাকি। এগুলো হচ্ছে অনেক লং টার্ম ট্রিটমেন্ট। আর সব থেকে বড় কথা কি, যে এত অল্প সময়ে তো আমরা তার পুরো গল্পটা জানতে পারবো না, পুরো ইতিহাসটা জানতে পারবো না। আমাদের দরকার তাকে প্রপার কাউন্সেলিং, তার পুরো গল্প, তার কেন তার স্কিন কবে থেকে হচ্ছে, তার অ্যাকনে বা পিম্পলস, স্কিনের ধরন কি ছিল, সে কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে, কি ধরনের তার লাইফস্টাইল। কারণ স্কিনটা কিন্তু আমাদের ইন্ডিকেটর, মানে মোবাইলে যেমন নোটিফিকেশন অ্যালার্ট আসে, আমাদের স্কিনটাও কিন্তু সেরকম। আমরা কি খাচ্ছি, কতক্ষণ ঘুমোচ্ছি, আমরা কি লাইফস্টাইল মেনটেন করছি, কোন প্রোডাক্ট ব্যবহার করছি, আমাদের ইন্টারনাল অর্গান গুলো ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, সবগুলোই কিন্তু স্কিনে রিফ্লেক্ট হয়। আচ্ছা, আমি সালেহা সারোয়ার আপনার কাছে জানতে চাই, মেকআপের আগে এবং পরে আমরা কিভাবে আসলে স্কিনের টেক কেয়ারটা করতে পারি? আমি সালেহা সারোয়ারের কাছেই জানতে চাই। ওকে, মেকআপের জন্য যেটা আমি বলছি যে আমার সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হেলদি স্কিন। তো মেকআপের আগে আমি আমি অনেক সময় দেখি যে যে কোনো পার্লারে গিয়ে হয়তো অনেকে একটা ফেসিয়াল করছে এবং সেটাতে হঠাৎ করে র্যাশ চলে আসছে অনেক বেশি, আর রেড হয়ে যায় স্কিন, অনেক সময় অ্যালার্জি যাদের আছে। তো এগুলো না করে আমার মনে হয় বাসায় যদি আমরা মেকআপের আগে, যদি আমি বলি কোনো একটা ব্রাইডের কথা, তো আমি বলি বাসায় স্কিনের যত্ন নিতে, অনেক বেশি পরিমাণ পানি খেতে। আর যদি কারো অনেক বেশি প্রবলেম থাকে, লাইক এখন যেমন স্কার আছে, যাদের একনে স্কার আছে, আর অনেক বেশি প্রবলেম থাকে অনেক সময় আরো, তো তখন আমি সাজেস্ট করব যে আমি সরাসরি বলে দিই ইরিনের কথা, যে ইরিন এই ব্যাপারে হেল্প করতে পারবে, কারণ ও হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করে। সবসময় আমরা সবকিছু ফেসিয়াল আর প্রোডাক্ট মেকআপের দিয়ে সমাধান করতে পারি না। তো আমার মনে হয় ভিতর থেকে হেলদি থাকার জন্য যদি নিজে থেকে না পারি, তো কোন একটা ডক্টর, স্কিন স্পেশালিস্ট, তার হেল্প নেওয়া। এবং যদি ব্রাইট 3 4 দিন 5 দিন পর পর মেকআপ নেওয়ার পর, তখন অবশ্যই তার আরো বেশি আমার মনে হয় স্কিনটা ওই সময় গিয়ে তখন ফেশিয়াল আর স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো অনেক বেশি হেল্প করে, যে হ্যাঁ স্কিনটা এখন অবশ্য আমরা এত ভালো প্রোডাক্ট ইউজ করি যে স্কিনের খুব একটা ক্ষতি হয় না। তারপরও আমি বলবো যে পরপর কয়েকদিন মেকআপ করার পর স্কিনের এক্সট্রা কিছু কেয়ার জরুরি। তখন ভালো প্রোডাক্ট আর ফেশিয়াল এগুলো অনেকই হেল্প করবে। এভরিডে মেকআপ করলে কি স্কিনটা একটু রাফ হয়ে যায় সেই ক্ষেত্রে? এভরিডে মেকআপ করা আমার নিজেরই পছন্দ না। মানে যদি প্রয়োজন না হয়, আমি যে ব্রাইডাল মেকআপ করি, আমি কিন্তু নিজের উপর ব্রাইডাল মেকআপ কখনো ট্রাইও করবো না, কারণ ওটা আমার স্কিন টাইপ আর আমার এইজের সাথেও যাবে না। তো ডেইলি মেকআপ বলতে আমার কাছে মনে হয় যে মিনিমাম যদি কেউ পারে তো শুধু অল্প, যারা ডেইলি বের হচ্ছে, লাইক যারা বাইরে যেতে হয়, যাদের লাগে স্কিনের মেকআপ, তো আমার কাছে মনে হয় যে খুব অল্প কিছু, লাইক কনসিলার দিয়ে আমরা কিছু ডার্ক এরিয়া কভার করে নিয়ে একটু পাউডার অ্যান্ড হাইলাইটার ব্লাশ, এটা আমি বলবো। যে বাকি হেভি মেকআপ আমরা ডেইলি না করি। হেভি মেকআপ ডেইলি করা অবশ্যই স্কিনের ক্ষতি তো হবেই, স্কিনের নিজস্ব অবশ্যই একটা তাই। সৌন্দর্যতা আছে, তো আমরা আমি এখানে একটু ওটাই ইন্টারাপ্ট বেশি। করতে চাচ্ছি। প্লিজ, হ্যাঁ, হ্যাঁ। আমরাও শুনতে চাই। হ্যাঁ, সেটা ইন্টারাপ্ট করতে চাচ্ছি। এই যে অনেকে আছে যে মিডিয়াতে কাজ করছে। আমার একজন পরিচিত মানে পেশেন্ট আছেন, যে উনি ডক্টর, উনি নিউজ প্রেজেন্টার, উনি 9টা 5টা অফিসে করে, বাসায় এসে রান্নাও করে। তো ওকে, এভরিডে ওনাকে মেকআপ নিতে হয়। যে ওকে। সালহা যেটি বললো, ওনাকে হেভি মেকআপ ছাড়াও যে একটু ব্লাশ বা একটু কনসিলার দিয়ে কালার করছে। তো সেক্ষেত্রে এ ধরনের যারা আছেন, মানে আমাদের অডিয়েন্স আছেন দেশে ও দেশের বাইরে, আমার একটা অ্যাডভাইস থাকবে যে সপ্তাহে একদিন তারা স্কিন ফাস্টিং ফর্মুলা চলে যাবে, কোনো কিছু অ্যাপ্লাই করবে না, নো মেকআপ ডে। ওকে, সেক্ষেত্রে তারা শুধু সেদিন ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এই 3টি প্রোডাক্ট ব্যবহার করবে। অ্যাডিশনালি ওকে। এক্সফোলিয়েট করতে পারে, কোনো ফেশিয়াল মাস্ক ব্যবহার করতে পারে, হেয়ারের কেয়ার নিতে পারে। আর এমন হতে পারে টানা 7 দিন, টানা 10 দিন কাজ করছে, সেক্ষেত্রে তারা মাসের 4 দিন বেছে নেবে, যে কোনো 4 দিন তারা মেকআপ ফ্রি থাকবে। তাহলে স্কিনটা হবে কি একটু ব্রেথ নেওয়ার, মানে নিঃশ্বাস নেওয়ার একটা সময় পাবে।
কারণ সুযোগ মেকআপ তো পাবে। আমাদের স্কিনটাকে লেয়ারটাকে কভার করে রাখে, এটারও একটা রিজেনারেশন সাইকেল আছে, সেই সাইকেলটাকে রেসপেক্ট করতে হবে। ওকে। এবং ওই যে মেকআপের দিনগুলো আমি বলবো যে প্রোডাক্ট যত মিনিমাম ইউজ করতে পারে, যেহেতু ডেইলি নিতে হচ্ছে, সো প্রোডাক্ট অনেক বেশি কমায় ফেলতে হবে। ওকে। আচ্ছা, একটি মেকআপ লাইক একটা একটা লিপস্টিক বা একটা ফেস পাউডার অনেক সময় দেখা যায় যে ডেট শেষ হয়ে যায়, তারপরেও কেউ হয়তো খেয়াল না করে ইউজ করে। তো মানে একটি প্রোডাক্ট কতদিন আসলে ইউজ করা উচিত? ম্যাক্সিমাম প্রোডাক্টের লেখাই থাকে যে সেটা কতদিন পরে এক্সপায়ার্ড হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওটা দেখে, আমার ডেটটা দেখে ইউজ করা উচিত। ডেট এক্সপায়ার আমার মনে হয় না এমন প্রোডাক্ট একেবারেই। কখনো স্কিনে অ্যাপ্লাই করা উচিত, কারণ অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক ওকে। প্রবলেম হতে পারে। কারণ স্কিনে একবার একটা মানে প্রবলেম শুরু হলে ওটা আসলে একেবারেই ভ্যানিশ করা বোধহয় খুব কঠিন হয়ে যায়। ডক্টর অনেক। তাহিদা, আপনার কাছে কি মনে হয়? সালেহা যা বলেছে আমি ওর সাথে একমত, কারণ আমরা তো সবসময় এগুলোর মধ্যেই থাকি, দুজন দুজনকে প্রশ্ন করি, দুজন দুজনের কাছে অ্যাডভাইস জানতে চাই। তো যে কোনো প্রোডাক্টের আগে একটা শেলফ টাইম ব্যাপার আছে, এক্সপায়ারি ডেট থাকে। এটি মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টটি ব্যবহার করলে সাধারণত কন্টাক্ট ডার্মাটাইটিস আর লিপস্টিকের ক্ষেত্রে আমরা এই ধরনের পেশেন্ট খুব বেশি পেয়ে যাই। ঠোঁট ফুলে গেছে, স্কিন পিলিং হচ্ছে, ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে। রাইট। এরপরেও দেখা যাচ্ছে চোখের প্রোডাক্ট যেগুলো মাস্কারা, আইলাইনার, সেগুলো থেকেও চোখে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। চোখের প্রোডাক্ট আমি চোখে, যদি বলি ইরিন, চোখের প্রোডাক্ট গুলো আরো হ্যাঁ বেশি সেন্সিটিভ। ঠিক ওকে। বলেছো। তো সেক্ষেত্রে আমি বলি কি যে একটা প্রোডাক্ট খুলে ফেলা হয়, ওখানে মেয়াদোত্তীর্ণ থাকলেও আমরা চোখের প্রোডাক্ট গুলো মনে হয় 6 মাসের বেশি ব্যবহার করা ঠিক না, তাই না সালেহা? মানে ম্যাক্সিমাম ছ প্রত্যেকটা মাস গায়ে আলাদা আলাদা ডেট দেয়াই থাকে, হ্যাঁ। তারপরেও আমার মনে হয় ওটা আমি আমি বলবো যে যত আমি যদি লেন্স ইউজ করি, তো আমি ট্রাই করি হুম হুম ওটার যে ডেট দেয়া থাকে তারও আগে হুম ওইটা আমি হুম অফ করে দিই। আমি আমি একদমই এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। আর মাস্কারা আর কাজল যে কোনো কিছু হোক, খুব ওকে। আমি ট্রাই করি যে ওইটা ফলো করতে, যে এটা এখন আমি ইউজ করতে পারবো ওর না। আর ওকে। অনেকে আছে কি যে প্রোডাক্ট কিনে ফেলে, মানে এত বেশি প্রোডাক্ট কিনে ফেলে, দেখা যাচ্ছে যে একটা শেষ না হতে আরেকটি ব্যবহার করছে, তো অনেক প্রোডাক্ট কিনে ফেলছে, আজকে এটি ব্যবহার করছে, কালকে একটি ব্যবহার করছে, তো এক্সপায়ার ডেটও হয়ে যাচ্ছে। আবার অনেক সময় না সেগুলো খুলে আবার ঠিক মতো যে এগুলোকে কন্টেইনারটাকে সিল করতে হবে সেটাও তারা রাইট। করে না, তো অক্সিডাইজ করছে হয়ে না। যায়, মেকআপটা নষ্ট হয়ে যায়। অ্যাপ্লাই করে শেষে আসে আমার কাছে যে এখন স্কিন তো আমার এই সমস্যা হচ্ছে, আমি এখন কি করব। বা কোন একটা ব্রাইড, আর এখন কিন্তু ব্রাইডাল মেকআপ মানে একটা দুটোর মধ্যে না, কিন্তু আপনার ব্রাইডাল শাওয়ার, সঙ্গীত থাকে, মানে হলুদ সন্ধ্যা থাকে, রিসেপশন রাইট। থাকে, মেহেদি মানে থাকে। তারপরে ওয়েলকাম, এরকম থাকে। তো এরকম যা হয় কি যে 6-7টা প্রোগ্রামে ব্যাক টু ব্যাক মেকআপ নিতে নিতে ব্রাইডালদের স্কিনেও কিন্তু নানা ধরনের এই প্রবলেম গুলো দেখা দেয়। আর হঠাৎ রাইট। করে শ্বশুর বাসায় গেছে, নতুন কোন প্রোডাক্ট ব্যবহার করছে, আগে তারা যে ক্লিনজার ময়শ্চারাইজার এগুলো ব্যবহার করতো সেগুলো না করে বিয়েতে যেগুলো পেয়েছে সেগুলো ব্যবহার করছে। তা আচ্ছা। শ্বশুর বাসার লোকজন তো আর জানছে না তার স্কিন টাইপ কি, সেভাবে কিনছে, সবসময় তো এটি হয়ে উঠছে না। তো এই প্রবলেম গুলো আমরাও ফেস করি, এবং সালেহাও, কারণ বিয়ের দিন তাকে সাজিয়েছে, তার স্কিন একদম পারফেক্ট ছিল, সে যখন রিসেপশনে সাজতে এসেছে 7 দিন পরে সালেহা বলছি, হ্যাঁ, অনেক সময় এই স্কিনটা প্রবলেম একেবারে হয়। পারফেক্ট ছিল, এখন এরকম হলো কেন? আচ্ছা, আমরা আবার একটু মেসেজে চলে যাচ্ছি, অনেক মেসেজ। সঞ্চয়িতা ভৌমিক, কসমেটিক প্রোডাক্টস সম্পর্কে জানতে চাই, এত নকলের বাইরে আসল কিভাবে চিনবো? সালেহা সারোয়ার, আপনার কাছে এই কোশ্চেনটি সঞ্চয়িতা বাংলাদেশে ভৌমিক এখন আমি করেছে। বললাম যে বাংলাদেশে আমরা এখন অনেক পেজ আছে অনলাইনে, আর অনেক শপও ওপেন হয়েছে, যেমন ইংলট। আর ইংলট তো যেমন বাইরে খুবই নোন একটা ব্র্যান্ড, ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আমরা অনেক বেশি ইউজ করি। ইংলট ছাড়াও অনেক প্রোডাক্ট আছে যেগুলো, এটা তো সরাসরি ব্র্যান্ডে আসছে ইংলটের। আমরা এখানে 2-3টা আমি দেখছি শোরুমও আছে। এছাড়াও অনেক পেজ আছে যারা অনলাইনে অথেন্টিক প্রোডাক্ট গুলা সেল করছে। আমি নিজে যখন আমি বাইরে থেকে আনি, আর যদি আমি না পাই কখনো, আমার প্রবলেম হচ্ছে আমার এখনই কিছু দরকার, তখন আমি অনলাইন পেজ থেকে নিই। কারণ আমি জানি ওরা অরিজিনাল প্রোডাক্টই দিচ্ছে, খুব ভালো। এবং অবশ্যই এর মধ্যে অনেক পেজ আছে আর অনেকে আছে হয়তো তারা আম, মানে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে না, আর নকল দিচ্ছে, আর নন ব্র্যান্ড, ওগুলা বুঝে বোঝা যায়। আমি তো বললাম বাংলাদেশের মেয়েরা এখন প্রোডাক্টের ব্যাপারে অনেক সচেতন, অনেক বেশি। সবাই জানে যে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে, কোথায় কোনটা না। এই ক্ষেত্রে আমি বলবো গ্রুপ অনেক বেশি হেল্প করছে। তো যদি যে জানতে চাচ্ছে সে যদি কোনো গ্রুপে, মেয়েদের কোনো গ্রুপে পোস্টও দেয় যে আমার এমন প্রোডাক্ট লাগবে, আমার মনে হয় ওখানে অন্যান্য মেয়েরা অনেক বেশি লিংক দিয়ে তাকে হেল্প করতে পারবে।
মানে নকল না আসল জিনিসটা পাবার হ্যাঁ, জন্য তাকে অনেক সহযোগিতা করবে, অবশ্যই তাই। পারসা ফাতিমা নবী, হ্যালো মাই ফেভারিটস মুনা আপু অ্যান্ড সালেহা সারোয়ার আপু। হ্যালো পার্সা। পারসা অনেক ধন্যবাদ। আহ চুল, আচ্ছা ইয়াসমিন আলম, চুল হেলদি করার জন্য কি করতে পারি? ইয়াসমিন আলম, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। আপনি প্রোগ্রামটির একদম শুরুর দিকে আপনি যদি রিওয়ার্ড করে দেখে নেন তাহলে আমরা চুল সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছি ডক্টর তাহিদার মাধ্যমে। আচ্ছা, সাদমান সাকিব আপু, ছেলেদের কিছু নাই? ছেলেদের সম্পর্কে কি জানতে চান আপনারা? আমাদেরকে কোশ্চেন করলে আমাদের সাথে মেকআপ আর্টিস্ট সালেহা সারোয়ার আছেন এবং ডক্টর তাহিদা রহমান আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিতে পারবো। আমি অনুষ্ঠানটি একেবারেই শেষের পর্যায়ে, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে পেয়ে আমি সত্যি আজকে খুবই আনন্দিত। আমি সালেহা সারোয়ারের কাছে ছোট্ট করে জানতে চাই আপনি আপনার নেক্সট কি প্ল্যান আছে আসলে? আমার নিজের ভালো লাগছে আজকে সত্যি আড্ডা দিয়ে। আর প্ল্যান আমি আপাতত কিছুই করছি না, সত্যি কথা। আমি ওয়েট করছি যদি কখনো সবকিছু আগের মতো হয় তখন আমি সুন্দর একটা প্ল্যান করব। এখন এত কিছুর মধ্যে না মাথায় কোনো প্ল্যান আমার আসেও না, ইচ্ছাও হয় না। তো প্ল্যান যখন আমি সবকিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ, তখন আমি প্ল্যানও এমন ভাবে করে ফেলবো যেটা ওই সময়ের সাথে যায়। কারণ আমি জানি না যখন সবকিছু ঠিক হবে তখন মানুষ, মেয়েরা অ্যাকচুয়ালি কি চাবে, কারণ আমার কাজ মেয়েদেরকে নিয়ে। তো যখন আমি অবশ্যই। দেখবো সব স্বাভাবিক, আমি দেখবো মেয়েরা ওই সময় কি চাচ্ছে, ইনশাল্লাহ ওইভাবে আমি তখন প্ল্যান করব। এখন কি বউ আসছে তো, তাই না, সাজতে? না, আমি একদমই কাজ করছি না। একেবারে অনেকে আপনি হয়তো করছে কিন্তু আমি একদমই করছি না, না। আপনি এই প্যান্ডেমিকের মার্চের পর থেকে একদম না, কোনো বউ হাতে নেননি? ওকে, আফটার প্যান্ডেমিক আপনি যখন ইনশাল্লাহ। বউ হাতে নিবেন ইনশাল্লাহ, আমি বলবো যে সে খুবই লাকি হবে যে এতদিন পরে আপনি আবার বউ সাজাতে শুরু করবেন এবং ইনশাল্লাহ। সেই হয়তো প্রথম আপনার কাছে আবার সাজতে আসবে। অনেক অনেক ধন্যবাদ সালেহা সারোয়ার আপনাকে। আমি থ্যাংক ডক্টর ইউ। তাহিদা আপনার কাছে জানতে চাচ্ছি ছোট্ট করে, আপনার আপনি কি এভরিডে এখন বসছেন আপনার চেম্বারে? কি অবস্থা যাচ্ছে আপনার এখন? আসলে আমরা এখন এমন একটি প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, আমরা সবাই স্ট্রেসড। তো সেক্ষেত্রে অনেক রিলেটিভ করোনাতে, কোভিড-19 আমার পুরনো পেশেন্টরা, সাফারা, তাদেরকে মরাল সাপোর্ট দিচ্ছি। সেই সাথে আমি প্রতিদিন বাসায় টেলিমেডিসিন করছি বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত। অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন করছি। এছাড়া বিভিন্ন টক শো, টিভিতে বা ফেসবুক লাইভে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করছি। আর এর মাঝেই আমি যেটি মনে করি যে আমাদের সব থেকে ভ্যালুয়েবল রিসোর্স কিন্তু আমাদের সময়। এই প্যান্ডেমিকে আমরা যেটি পেয়েছি, আমরা কিন্তু সময় পেয়েছি। তো মেক দ্য বেটার ইউজ অফ টাইম। আমিও সেটি করেছি, অফকোর্স। অনেক আনপ্ল্যান্ড কাজকে আমি প্ল্যান করছি। আর নতুন একটি কসমেটিক্যাল অর্গানাইজেশন তৈরি করেছি। সফট লঞ্চিং হয়ে গেছে প্যান্ডেমিকের কারণে, যদিও এখন আমি সেভাবে বড়ভাবে শুরু করতে পারিনি, কিন্তু অল্প পরিসরে, স্বল্প পরিসরে আমি এটি শুরু করেছি। তো এটি বলবো যে মেক দ্য বেটার ইউজ অফ টাইম। ওকে, আমি কোশ্চেন পর্বে যেতে চাইনি, বাট একটি আমি আসলে করব বিকজ শি ইজ প্রেগনেন্ট। এরিকা তামি, প্রেগনেন্সির জন্য অনেক হেয়ার ফল হচ্ছে, তার জন্য কি করব? আমার মনে হয় আমরা এই লাস্ট অ্যান্সারটি ডক্টর তাহিদা, আমার মনে হয় আমরা করে দিতে পারি, তাই না? শিওর, শিওর। কংগ্রেচুলেশন এরিকা, সে নতুন একটি জীবনের জন্ম দিতে যাচ্ছে, তার একটি ওয়ান্ডারফুল অবশ্যই। চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এরিকাকে আমি এখন এক্সট্রা কোনো সাপ্লিমেন্ট দেবো না। অ্যান্টিনেটাল চেক আপে ওনার গাইনোকোলজিস্ট ওনাকে, যদি উনি সেকেন্ড ট্রাইমেস্টারে থাকে, মানে 3 থেকে 3 মাসের পরবর্তীতে থাকে, ওনাকে হয়তো আয়রন, ভাইটামিন ডি, ভাইটামিন সি, ক্যালসিয়াম, এই সাপ্লিমেন্ট গুলো দিয়ে থাকবেন। তো এগুলোই উনি খেতে থাকবেন। এর সাথে আমি বলবো যে হেয়ার নিউট্রিয়েন্ট রিচ ফুড, যেগুলোকে আমরা হেয়ার ফুড বলি, এই খাবারগুলো একটু বেশি করে খাবে। যেমন ভাইটামিন ডি যুক্ত খাবার, ঘরে বানানো ছানা, প্রোবায়োটিক রিচ খাবার, যেটিকে আমরা বলি ঘরে বানানো টক দই, কোনো কমার্শিয়াল দই না। মাছ খাবে সে বেশি করে, কারণ এখানে জিঙ্ক আছে, ওমেগা 3 আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, প্রোটিন আছে। সে মৌসুমী ফল, এখন যে ঝিঙ্গে, কুমড়ো, জালি কুমড়ো, মিষ্টি কুমড়ো, যে সবজিগুলো আছে সেগুলো খাবে। মৌসুমী ফল, আমলকি,
আমরা, পেয়ারা এগুলো খাবে, পেঁপে তো প্রেগন্যান্সিতে আমাদের একটা মিথ আছে না খাওয়ার, সেটি আমি রাইট। অমিট করছি। এবং বাদাম, নানা ধরনের বীজ, সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়োর বীজ, এবং সেই সাথে বরবটি, এটাও কিন্তু খুব ভালো একটা এসেনশিয়াল ফ্যাট এবং ভিটামিন ইর উৎস। আর হেয়ার কেয়ার নেবে, শ্যাম্পুটি ভালো মতো ব্যবহার করবে, চুল আঁচড়াবে, নিজের যত্ন নেবে, নিজেকে ভালোবাসবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আমাদের সাথে সংযুক্ত হবার জন্যে। আহ অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ। আহ আজকে আমাদের সাথে যে দুজন ছিলেন, একজন ডক্টর ইরিন, ডার্মাটোলজিস্ট, অ্যান্ড সালেহা সারোয়ার, মেকআপ আর্টিস্ট। আমরা দুজনের সাথেই আজকে কথা বলেছি। আমরা নারীরা আসলে সাজতে ভালোবাসি, আমরা সুন্দর, আরো সুন্দর হতে চাই, এটাই আসলে আমাদের নারীদের ধর্ম। আমরা সেই ব্যাপারটা নিয়েই আসলে আজকে আমাদের আলোচনা ছিল। আজকে যারা এই প্রোগ্রামটি দেখেছেন, আমার ধারণা আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। এবং আপনাদের পরবর্তীতে যদি কেউ বউ সাজতে চান, সালেহা সারোয়ারের কাছে আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন। তবে অবশ্যই সালেহা সারোয়ার আফটার প্যান্ডেমিক আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ রাখবে। এবং আপনারা যদি এখন কোনো হেয়ার ফল বা স্কিনের প্রবলেম নিয়ে আপনারা ফেস করে থাকেন, মেস্তা বা যাই হোক না কেন, আপনারা ডক্টর ইরিন তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার চেম্বারে যেতে পারেন। আমাদের সাথে আজকে আপনারা সবাই অনুষ্ঠানটি দেখেছেন এবং সংযুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।